পাগলা পাদ্রী এখানে এসেছে আজ বছর আষ্টেক, 1936 সালে। সেবার এখানে দুর্ভিক্ষ মহামারী হয়েছিল। এটা 1944 সাল। পৃথিবীতে দ্বিতীয় মহাযুদ্ধ চরম পর্যায়ে উঠেছে। মহাযুদ্ধের দুর্যোগ একটা সাইক্লোনের মতো পৃথিবীর সঙ্গে ভাগ্যাহত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। দেশ, সমাজ, ঘর ভেঙে চুড়ে পড়ে গেল। দুর্ভিক্ষে, মহামারীতে মানুষ মরছে ঝড়ে ঝটকা খাওয়া পশুপক্ষীর মতো। হাহাকার উঠেছে চারিদিকে, হাহাকার, হাহাকার আর হাহাকার। দেশজোড়া স্বাধীনতা আন্দোলনও সাময়িকভাবে ক্ষীণ হয়ে এসেছে। ইংরেজ ও আমেরিকান যুদ্ধোত্তম বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত পরিব্যাপ্ত হয়েছে। চট্টগ্রাম, ফেনী, গৌহাটি, ডিগবয়, ডিমাপুর, কোহিমার পরে উখরা, পানাগড়, পিয়ারাডোবা, বাসুদেবপুর, খঙ্গপুর, মেদিনীপুর নিয়ে যুদ্ধের ঘাঁটির সে এক বিচিত্র বেষ্টনী। পিচঢালা সুগঠিত পথের একটার সঙ্গে অন্যটার যোগাযোগে একটা বিস্তীর্ণ বিরাট ভূখণ্ডব্যাপী মাকড়সার জাল। গ্রামে গ্রামে অন্নাভাবে হাহাকার, শহরে শহরে ক্ষুধার্ত কঙ্কালসার ভিক্ষুকদের সকরুণ কাতর প্রার্থনা। একটু ফ্যান, এক মুঠো ইঁটো কাটা, মা গো মা। দোকানে চালের বদলে খুদ, তার সঙ্গে বালি, ধুলো, কাঁকড়। এরই মধ্যে চলে মিলিটারি কনভয়, জিপ, ট্যাঙ্ক, ওয়েপন ক্যারিয়ার, আরও হরেক রকমের বিচিত্র গঠন অটোমোবিল। মাথার ওপরে ওড়ে ইংরেজ আর আমেরিকানদের যুদ্ধের প্লেন। গাড়িগুলোতে বোঝাই হয়ে চলে ইংরেজ এবং আমেরিকার পল্টন, তার সঙ্গে নিগ্রো কারফি। যাবার সময় পথের ধারে মাঠে নেমে পড়ে এদেশে দুর্ভিক্ষ ক্লিষ্ট ক্ষুধার্তদের ওপর কমলালেবুর খোসা চিবানো কোয়া ছুঁড়ে দিয়ে যায়। চিৎকার করে ডেকেও যায়, হে, হাতছানি দিয়েও ডাকে, হিহি করে হাসে। কেউ কেউ আবার টাকা আধুলি ছুঁড়ে দেয়। ওরা দল বেঁধে এসে ঝাঁপিয়ে পড়ে ধুলোর ওপর। শুকনো মাটির ওপর ধুলো ওড়ে, ওদের সর্বাঙ্গে লাগে। ওদিকে বিদেশি সৈনিকদের ক্যামেরা ক্লিক ক্লিক শব্দে মুখর হয়ে ওঠে। তাদের মুখে ফুটে ওঠে বিচিত্র হাসি। ঘৃণা, অনুকম্পা, কৌতুক সব কিছু আছে সে হাসির মধ্যে। মধ্যে মধ্যে দেখা যায় দল বেঁধে শ্বেতাঙ্গ সেপাইরা জিপে চড়ে চলেছে। সমস্বরে গান জুড়ে দিয়েছে অথবা প্রমত্ত কলরব তুলেছে। এবং তাদের ঠিক মাঝখানে শহর থেকে সংগ্রহ করা একটা কি দুটো নিম্নশ্রেণীর দেহ ব্যবসায়িনী, তাদের সকল আনন্দের উৎস কড়া বিলাতি মদের নেশায় স্থলিত বসনা অবশদেহ টলছে বা ঢুলছে। ওদেরই অট্টহাসির সঙ্গে প্রমত্ত উল্লাসে হেসে সুর মেলাতে চাইছে। পথে ঘাটে যুবতী মেয়ের দেখা পেলেই ডাক, হ্যালো হানি, মাই নি হানি। হতভাগিনীরা ভয়ে শুকিয়ে কাঁপতে কাঁপতে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালায়। দু চারজন শৈরিনী যারা, তারা দাঁড়িয়ে নির্লজ্জার মতো দাঁত মেলে হাসে। পিয়ারাডোবায় একটা এরোপ্লেনের আড়া তৈরি হয়েছে। কয়েক মাইল দূরে বাসুদেবপুরে ছোট একটা। মোরারে ওয়েলিসলান চার্চের বাংলোটার সামনে পুরীর রাস্তার স্থানীয় একটা যায়। রাস্তায় মিশবার জায়গাটার পাশেই শাল জঙ্গলের কোল ঘেঁষে প্রান্তরটা খুঁড়ে বড় বড় পেট্রোল ট্যাঙ্ক বসেছে। এখান থেকে পাইপলাইন চলে গেছে বাসুদেবপুরে পিয়ারাডোবা পর্যন্ত। বুলডোজার চালিয়ে মাটি কেটে, বন কেটে জঙ্গলে কয়েকদিনের মধ্যে গড়ে তুলেছে বিচিত্র সামরিক ঘাঁটি। ময়দানবের হাতের মায়াপুরীর মতো। পিয়ারাডোবা স্টেশন থেকে সাইডিং এসেছে, বড় বড় ট্রেন এসে থামে। ট্রেন থেকে নামে প্রমত্ত বিদেশি সৈনিকের দল। মার্কিন সৈন্যদের পকেটে নোটের তাড়া, সঙ্গে প্রচুর টিনবন্দি খাদ্য, বিস্কুট, রুটি। সাইডিংয়ের পাশে, স্টেশনের রেললাইনের পাশে টিনের ছড়াছড়ি নয়, টিনের গাদা। হতভাগ্য দুর্ভিক্ষ পীড়িত অর্ধনগ্ন মানুষেরা টিন কুড়িয়ে নিয়ে খায়, চেটে চেটে খায়। দিনরাত্রি আকাশ মুখরিত করে বম্বার ফাইটারগুলো মাথার ওপর ঘুরছে, কোনোটা নামছে, কোনোটা উঠছে। সন্ধ্যের পর ইলেকট্রিক বাতি জ্বলে ওঠে, ইঙি পরানো, কিন্তু তবু তার ছটা আশেপাশে ছড়িয়ে পড়ে।
ওদের আড্ডা ঘরে বাজনা বাজে, নাচ হয়, হো হো শব্দে উল্লাসধ্বনি ওঠে। ঝিল্লি মুখর শালবনের মধ্যে নিবিড় অন্ধকার চমকে ওঠে। মাঝে মাঝে ঝিল্লিরাও বোধহয় স্তব্ধ হয়ে যায়। বোধ করি প্রায় 200 বছর আগের সামন্ত রাজাদের আমলে পাইকদের মশালের আলো, মাদলের বাজনা, হারারা ধ্বনি তাণ্ডবের পর বনভূমির অন্ধকার এইভাবে আর চমকায়নি। ঝিঝিরাও হঠাৎ থামেনি। বর্গীদের আমলের পর বনভূমির মধ্যে ছড়ানো গ্রামগুলি এমনভাবে আর সভয়ে আলো নিভিয়ে অন্ধকারের আবরণে ঘুমিয়ে পড়েনি। এসব গ্রামগুলি পাকা রাস্তা থেকে দূরে দূরে, বনের ভেতরের দিকে। সেখানে তারা অন্ধকারের মধ্যেই শোনে। পাকা রাস্তার ওপর ঘর ঘর শব্দ তুলে মোটর চলছেই, কখনো কখনো পল্টনের হইচই শব্দ। তারই মধ্যে মেয়ের গলায় খিলখিল হাসি শুনে তারা অন্ধকারের মধ্যেই চোখ বড় করে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভাবে, এ মেয়েরা কারা, কোন দেশের, কোন জাতের। পাগলা পাদ্রী সরে গিয়ে আস্তানা গেড়েছেন পাকা রাস্তা থেকে আরও দূরে, জঙ্গলের মধ্যে। তিনি যে গ্রামখানায় ছিলেন সেই গ্রামখানাকেই সরে যেতে হয়েছে সামরিক কর্তৃপক্ষের আদেশে। অবশ্য টাকা তারা অনেক পেয়েছে। রেভারেন্ড কৃষ্ণস্বামী জঙ্গলের ভেতরের পায়ে চলা পথ ধরে বাইসাইকেলে চড়ে এসে ওঠেন পাকা রাস্তায়, মোড়ামের মোড় থেকে অনেকটা তফাতে। বিষ্ণুপুরের দিকে এগিয়ে এসে বুধবার শনিবার তিনি ওলায় যান। ওখানকার লেপার অ্যাসাইলামে কুষ্ঠরোগীদের চিকিৎসা করেন। পুরী থেকে এই অঞ্চলটায় কুষ্ঠরোগের প্রাদুর্ভাব বেশি। কুষ্ঠ অন্ধত্ব এ অঞ্চলের অভিশাপের মতো। সপ্তাহে 2 দিন রেভারেন্ড কৃষ্ণস্বামী ভোরবেলা উঠে যান, ফেরেন বিকেলবেলা। সেদিন আষাঢ়ের প্রথম। কৃষ্ণস্বামী বিকেলবেলা ফিরছিলেন। তার বিচিত্র পরিচ্ছদের ওপর মাথায় একটা দেশি টোকা, চোখে একটা গগলস। বৃষ্টি তখনও নামেনি। আষাঢ়ের দিন দীর্ঘতম এবং সব থেকে বেশি উত্তাপ। পৃথিবীর নিকটতম সূর্যের উত্তাপে পৃথিবী যেন ঝলসাচ্ছিল। চষা মাঠের ওপর গরম বাতাসে ধুলো উড়ছিল। বাবা সাহেব তার অভ্যস্ত গতিতে বাইসাইকেল চালিয়ে চলেছেন। গোটা রাস্তাটা ছেড়ে দিয়ে একপাশ ধরেই চলেছেন তিনি। প্রচণ্ড জোরে আসে মিলিটারি ট্রাকগুলো। মুহূর্তের অন্যমনস্কতায় অথবা হিসেবের ভুলে প্রচণ্ড জোরে এগিয়ে ধাক্কা মারে পথের পাশের গাড়িতে। ভেঙে উল্টে যায় গাড়ি। চালক আরোহীর আর্তনাদ শোনা যায়। কখনো পথ ছেড়ে গিয়ে পড়ে মাঠের ওপর। 2-4খানা উল্টে যায়। আরোহীরা ছিটকে পড়ে। আঘাত কম হলে উঠে ধুলো ঝেড়ে নিয়ে হো হো করে হাসে। 2-4খানার চালক আশ্চর্য দৃঢ়তার সঙ্গে স্টিয়ারিং ধরে চষা মাঠের ওপর দিয়ে কিছু দূর চালিয়ে গিয়ে গতিবেগ সংবরণ করে ব্রেক কষে। গাড়ি থেকে নেমে নিজের ভাষায় একটা অশ্লীলতম গালাগালি উচ্চারণ করে অকারণে। আশ্চর্য, ঈশ্বরের নাম করে না। রেভারেন্ড কৃষ্ণস্বামী ভাবতে ভাবতেই চলছিলেন। বর্গীর হাঙ্গামার সময়ে 76-এর মন্বন্তরে সামন্ত রাজাদের সঙ্গে যুদ্ধের কালে পাইক বিদ্রোহের সময় কি এমনই হয়েছিল দেশের অবস্থা? মানুষ কি এমনি করেই দেউলিয়া হয়ে গিয়েছিল? অন্তরের সঞ্চয় তার এত ক্ষীণ এবং ক্ষণজীবী। হায় বুদ্ধ, হায় ক্রাইস্ট, হায় ঈশ্বরের পুত্র, হায় শচীনন্দন গৌরাঙ্গ। এদেশে দুর্ভিক্ষ পীড়িত ঋতসর্বস্ব শিক্ষায় বঞ্চিত এই মানুষগুলোর তবু তো দোহাই আছে, হয়তো ভগবানের কাছে রেহাইও আছে। কিন্তু ওই বিদেশি সৈনিকগুলি, এদের চেয়েও ওরা হতভাগ্য। মৃত্যু ভয় অধীর, অসহায়, অহরহ দুরন্ত ভয়ে তাড়া করে বেড়াচ্ছে। ওরা আকণ্ঠ মদ্যপান করে জীবন নিয়ে ছুটছে ঊর্ধ্বশ্বাসে। গাছে ধাক্কা খেয়ে মরছে, গাড়ি উল্টে পড়ে চেপটে যাচ্ছে। ছুটতে ছুটতে পথের মধ্যে যা পাচ্ছে ভোগ করবার তাই ভোগ করে যাচ্ছে। কোথায় শিক্ষা, কোথায় সভ্যতা, কোথায় জীবন গৌরব? হায় ক্রাইস্ট, ক্রুশে বিদ্ধ হয়ে তোমার মৃত্যুই সত্য, রেশাকসেন কল্পনা, মানুষের রচনা করা মিথ্যা আশ্বাস। হায় বুদ্ধ, হায় চৈতন্য। চৈতন্যদেব এই পথে পুরী থেকে গয়া গিয়েছিলেন। খোলে করতালে ঈশ্বরের নামে মুখরিত হয়েছিল এসব অঞ্চলের আকাশ বাতাস। বিষ্ণুপুরের বৈষ্ণব দেবতারাও মিথ্যা, পারলে না রক্ষা করতে মানুষকে। রাজা গোপাল দেবের বেগার মিথ্যে, নাম করায় কোনো ফল হয়নি। আত্মরক্ষার শক্তি না থাক, ওদের মতো প্রচণ্ড বর্বর শক্তিকে ঠেকাবার মতো শক্তি মানুষের না থাক, আত্মাকে রক্ষা করার শক্তিও তারা পেল না।
জপের মালাটা ঝুলিটা নেহাতি ভেড়া ন্যাকড়ার ঝুলি। সামনেই লেভেল ক্রসিং। বাইসাইকেল থেকে নেমে কৃষ্ণস্বামী নামিয়ে দিলেন তার পা দুটো। 6 ফুট লম্বা মানুষটির পক্ষে হই যথেষ্ট। ক্রসিংয়ের পাশেই গেটম্যানের বাসা। কৃষ্ণস্বামীর চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। বাস্তবে ফিরে এলেন। এই জীবন যতক্ষণ আছে ততক্ষণ নিজের কাজ করতে হবে। বংশী, বংশী। খুলে গেল গেটম্যানের ঘরের দরজা। বেরিয়ে এলো গেটম্যান রামচরণ। বাবা সাহেব। হ্যাঁ, বংশী গাইয়ে। বংশী রামচরণের ছেলে। বংশীর কুষ্ঠ হয়েছে, প্রাথমিক অবস্থা। কৃষ্ণস্বামী যাওয়া আসার পথে ছেলেটির মুখের চেহারা দেখে ধরেছেন এবং অনেক বুঝিয়ে চিকিৎসা করাতে রাজি করিয়েছেন। এ রোগের ইঞ্জেকশনে বড় যন্ত্রণা হয়। বংশী অধিকাংশ দিন পালায়। কৃষ্ণস্বামী বংশীকে প্রলুব্ধ করবার জন্য কিছু না কিছু নিয়ে আসেন। কোনোদিন একটা পুতুল, কোনোদিন একটা ছবি, কোনোদিন কিছু খাবার, কোনোদিন অন্য কিছু। আজও বংশী পালিয়েছে। রামচরণ চারিদিকে তাকিয়ে দেখেও ছেলের সন্ধান পেল না। সে তারস্বরে ডেকে উঠল, বংশী রে, বংশী। কৃষ্ণস্বামী 82টি গেটম্যানের ঘরের দেওয়ালে ঠেসিয়ে রেখে দাওয়ার ওপর উঠে দাঁড়ালেন। রামচরণের স্ত্রী ঘর থেকে বেরিয়ে একটা মোড়া পেতে দিল। কৃষ্ণস্বামী মোড়ায় বসে তার আলখাল্লার মতো জামাটার পকেট থেকে বের করলেন একটি বাঁশি। বললেন, এই তো বাজিয়ে ডাকো হে। বাঁশির ডাক শুনলে কাছে পিঠে থাকলে এখনই বেরিয়ে আসবে। তার আগেই কিন্তু সামনে রাস্তার ধারের একটা আম গাছের ওপর থেকে ঝপ করে বংশী লাফিয়ে পড়ল। আসছে গো, সেই গো বাবা, সেই বটেক গো। কৌতূহলের তীব্রতায় তার ঈষৎফিত মুখখানা যেন থমথম করছে, চোখ দুটো জল করছে। কে আসছে কে, বংশীবদন? হেসে প্রশ্ন করলেন কৃষ্ণস্বামী। আমি তোমার লেগে কেমন বাঁশি এনেছি দেখো হে, বংশীবদন লেগা বংশী। বংশীর মন কিন্তু বাঁশিতে ভুলল না। তার স্থির জলে দৃষ্টি নিবদ্ধ ছিল সামনের রাস্তার দিকে। দূরে একটা বাঁক, সেই বাঁকের মাথায়। সে বোধহয় বাবাকেই বলল, সেই মেহিসালিটা গো, সেই মাথায় টকটঙে রাঙা ফেটা বাঁধা গাছের শীত ডগাল থেকে আমি দেখছি ঝড়ের পাড়া গাড়িটা আসছে, আর রাঙা ফেটারা বাঁধা সি বসে রইছে, রোদ লেগা ঝকমক করছে, উই উই উহু। দূরে বাঁকের মাথায় গর্জন ধ্বনিত হয়ে উঠেছে। সত্যই একখানা জিপ আসছে। সত্যই পেছনের পড়ন্ত রোদে কারো মাথার গাঢ় লাল টুপি স্পষ্ট দেখা যাচ্ছে। রামচরণ বলল, দেখলাম অনেক বাবা সাহেব, কিন্তু কেমন মেয়ে ছেলে আমরা দেখি নাই বাবার কালে, মেম সাহেব গো। কৃষ্ণস্বামী হাসলেন। ধুতি, চাদর আর চটির দেশের শুধু ধুতি সম্বল দরিদ্র রামচরণ এবং বালক বংশীবদনের মন কোনো বিচিত্র বাসিনী বিদেশিনীকে দেখে বিস্ময় অভিভূত হয়ে গেছে। জিপখানা সত্যই ঝড়ের বেগেই আসছে। মেয়েটা, হ্যাঁ, এরা বলেছে ওটি মেয়ে। লাল টুপি পরা মেয়েটি যেন দুলছে উলছে এপাশ থেকে ওপাশ। জিপের সামনে চালকের পাশেই বসে টলছে। মনে হচ্ছে শ্বেতাঙ্গিনী। পাশে চালক একজন বলিষ্ঠ দেহ শ্বেতাঙ্গ, গায়ে শুধু গেঞ্জি, মাথায় টুপিটা আছে অফিসারের টুপি। স্পিড কমিয়ে বাঁক নিয়ে লেভেল ক্রসিংটা পার হয়ে চলে গেল গাড়িটা। কিন্তু কিছু দূর গিয়েই ব্রেক কষে দাঁড়ালো। তার ঝুঁকিতে মেয়েটা টলে পড়ে যেতে যেতে রয়ে গেল। সামনের ড্যাশবোর্ডে উপুড় হয়ে পড়ে কোনো ক্রমে আঁকড়ে ধরল একটা রড। আবার পিছু হটতে লাগলো গাড়িটা। এসে দাঁড়ালো রামচরণের বাড়ির সামনে। শ্বেতাঙ্গটি নামল। তার ট্রাউজারের কাপড়ের চিহ্নতা দেখে কৃষ্ণস্বামী বুঝতে পারলেন আমেরিকান অফিসার। হেই ম্যান, ওয়াটার, পানি। জড়িত কণ্ঠে আদেশে সুরে মেয়েটিও বলল, পানি লাও, ইউ শুন নেহি। কৃষ্ণস্বামী উঠে দাঁড়ালেন। চোখের গগলসটা খুলে দাওয়া থেকে নেমে এসে জিপের কাছে দাঁড়ালেন। স্থির দৃষ্টিতে মেয়েটির দিকে চেয়ে রইলেন। বিচিত্র বেশিনী বটে। পরনে পাশ্চাত্যের আধুনিকতম ফ্যাশনের লাল রঙের লম্পা প্যান্টালুন বা স্লাক্স, গায়ে হাঁপাতা টেনিস কলার মিহি সিল্কের ব্লাউজ, মাথায় রাঙা টকটকে সিল্কের কাপড়ের লম্বা ফালির শিরভূষণ। আশ্চর্যভাবে লালসা উদ্রেক করা মোহিনী বেশ, তেমনই যেন নির্লজ্জ।
আমেরিকানটি তার সামনে এসে প্যান্টালুনের পকেট থেকে একখানা নোট বের করে সামনে ধরে বলল, ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ম্যান, ওয়াটার, পানি পানি। মেয়েটি প্রায় সঙ্গে সঙ্গে বলে উঠল, ইউ সোয়াইন। আমেরিকানটা আবার ধমক দিল, ইউ বিচ, স্টপ, আই শেউট স্টপ, কিপ সাইলেন্ট। কৃষ্ণস্বামী হেসে পরিষ্কার ইংরেজিতে বললেন, প্লিজ প্লিজ ডোন্ট অ্যাবিউজ হার লাইক দ্যাট, শি ইজ ইল। নাথিং, ইউ ডোন্ট নো ম্যান। একটা পুরো বোতল মদ ওই কুত্তিটা ঢকঢক করে গিলেছে, মাতাল হয়েছে, জল দাও। ভেবেছিলাম রাস্তার ধারে পুকুর পেলে ওকে চুবিয়ে ওর নেশা ছুটিয়ে দেব। তোমাদের বাড়ি দেখে দাঁড়ালাম, মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবে। নেশা, কেবল নেশা। কৃষ্ণস্বামী বললেন, অফিসার, আমি একজন ডাক্তার, আমি দেখতে পাচ্ছি অসুস্থ। আমি বলছি তুমি ওকে নামাও, ওর এক্ষুনি শুশ্রূষার দরকার। আমার কল ব্যাগে ওষুধ আছে, এক দাগ ওষুধ দিতে চাই। বিশ্বাস করো আমাকে, আমি মেডিকেল কলেজের পাশ করা ডাক্তার। বলতে বলতে ওদিকে মেয়েটি ঢলে পড়ে গেল গদির ওপর। কৃষ্ণস্বামী গিয়ে তার দীর্ঘ দুটি বাহু প্রসারিত করে তাকে তুলে নিলেন, বললেন, রামচরণ, তোমার খাটিয়াটা পেটে দাও। স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন মুখের দিকে, দৃষ্টি না ফিরিয়ে বললেন, অফিসার প্লিজ ওর মাথার বাঁধনটা, কাপড়ের ফালিটা খুলে দাও। হাত বাড়িয়ে একটু ঝুঁকি দিয়েই মাথার কাপড়ের ফালিটা টেনে খুলে ফেলে দিল অফিসারটি। আশ্চর্য ঘন কালো একরাশ চুল ছড়িয়ে পড়ল। কৃষ্ণস্বামী সযত্নে তাকে শুইয়ে দিলেন খাটিয়ার ওপর। অনেক শুশ্রূষার পর মেয়েটির চেতনা হলো। এক দাগ ওষুধও তাকে খাইয়েছিলেন কৃষ্ণস্বামী। চেতনা হবার আগে হড়হড় করে বেশ খানিকটা বমি করল মেয়েটি। তার গায়ের জামাটা ভেসে গেল, খানিকটা কৃষ্ণস্বামীর হাতে জামায় লাগল। দুর্গন্ধে জায়গাটার বায়ুস্তরও যেন দূষিত হয়ে উঠল। কৃষ্ণস্বামী সযত্নে সব ধুয়ে মুছিয়ে দিলেন। অফিসারটি নির্লিপ্তের মতো বসে বসে দেখল, আর সিগারেটের পর সিগারেট খেয়ে গেল। মধ্যে মধ্যে দু চারটে কথা বলছিল, সবই প্রশ্ন, যেন থেকে থেকে হঠাৎ মনে উঠছিল পারপর্যহীন। একটা প্রশ্নের সঙ্গে আর একটার কোনো সম্পর্ক নেই। চৈতহীন মেয়েটি অসাড় হয়ে পড়েছিল। তার মুখের দিকে তাকিয়ে বলল, ইজন্ট সি বিউটিফুল, ফাইন আইজ অ্যান্ড আইলিলিস, ইজন্ট ইট? হে, হোয়াট ডু ইউ সে? কৃষ্ণস্বামী শুশ্রূষা করতে করতে বললেন, ইয়েস, শি হ্যাজ গট এ সুইট ফেস। সত্য, মেয়েটির রূপ আছে, আর রূপে আশ্চর্য মোহ আছে। বিশেষ করে মাথার চুল ঘন, কালো আর অপরূপ সুন্দর চোখ ও চোখের পাতা। চোখের পাতার রোমগুলি সুদীর্ঘ, সুন্দর আয়ত চোখ দুটিকে আরও সুন্দর করে তুলেছে। আবার কিছুক্ষণ পর হঠাৎ প্রশ্ন করল, ইজ ইট এনিথিং ভেরি সিরিয়াস? কৃষ্ণস্বামী বললেন, হতে পারত, নেশার পরেই গরমে হিটস্ট্রোক হতে পারত, অবশ্য এখনও আশঙ্কা যায়নি। আবার কয়েক মিনিটের প্রশ্ন হলো, তুমি বললে তুমি একজন ডক্টর, কোয়ালিফাইড মেডিকেল ম্যান, মনেও হচ্ছে তাই, কিন্তু এরকম পোশাক কেন তোমার? আমি একজন সন্ন্যাসী। ভারতবর্ষের সন্ন্যাসীদের নানান রকম পোশাক আছে, কিন্তু এই রঙটা হলো সবার রঙ। ক্যান ইউ টেল ফরচুন? নো। শুধু ডাক্তার? হ্যাঁ, আর সন্ন্যাসী। এ কি, তোমার গলায়ও কি ক্রস? হ্যাঁ, ক্রস। আমি ভারতীয় খ্রিস্টান সন্ন্যাসী। ভারতীয় খ্রিস্টান সন্ন্যাসী? ইউ আর এ রেভারেন্ড? কৃষ্ণস্বামী উত্তর দিলেন না। মেয়েটির সেবায় মন দিলেন। মেয়েটির মুখের দিকে চেয়ে রইলেন। জ্যামিতিক দুটি কোণ সমান দুটি ত্রিভুজে যেমন মিলে যায়, তেমনি দুটি মুখ মিলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর অফিসারটা বলল, বলতে পারো এই ধরনের মেয়ে তোমাদের দেশে কত আছে? স্ট্রেঞ্জ গার্ল। আপন মনেই বলতে লাগলো, ওর সঙ্গে আমার দেখা পুরীতে, অন দ্য বিচ। স্ট্রেঞ্জ গার্ল। 1 ঘন্টার মধ্যে আমরা বন্ধু হয়ে গেলাম। আশ্চর্য বন্যা, কি হাসতে পারে, কি প্রচণ্ড রাগে, কি মদ খায়। সিগারেট একটা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আবার বলল, সেই থেকে আমার সঙ্গে ঘুরছে। আবার বলল, শি ইজ আ স্মার্ট, কিন্তু বড় ওয়াইড। কৃষ্ণস্বামী বললেন, জ্ঞান হচ্ছে। তোমার কাছে আর একটু মদ আছে? সি নিডস। মেয়েটি মদ খেয়ে মুখ একটু বিকৃত করে বলল, ওয়াটার প্লিজ, ওয়াটার, ঠান্ডা জল। মুখে জল দিলেন কৃষ্ণস্বামী। মেয়েটি আবার হাঁ করল। আবার জল দিলেন কৃষ্ণস্বামী। তারপর চোখের নিচে আঙুল রেখে হেসে বললেন, লেট মি লুক অ্যাট ইউর আইস, লুক অ্যাট মাই ফেস। মেয়েটির ভুরু কুঁচকে উঠল, তীক্ষ্ণতর হয়ে উঠল দৃষ্টি।
আমেরিকান অফিসারটি বলল, হে ডোন্ট, ওসব করো না, ডু ইউ হিয়ার? তারপরে বললেন, হঠাৎ চিৎকার করে, হঠাৎ চড় মেরে বসে, শি ইজ হিস্টোরিক। ততক্ষণে কিন্তু মেয়েটা ধর্মর করে উঠে বসেছে। তীব্র দৃষ্টিতে তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল, ইউ ব্ল্যাকি, লিভ মি, ছেড়ে দাও আমাকে, কালা আদমি কোথাকার। অফিসারটি চিৎকার করে উঠল, শাট আপ ইউ বিচ, শাট আপ আই সে। কৃষ্ণস্বামী হেসে প্রসন্ন কণ্ঠে মেয়েটির কপালে ভিজে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি অসুস্থ, আমি ডাক্তার, আমার কথা তোমার শোনা উচিত। আর একটুক্ষণ শুয়ে থাকো, তুমি সুস্থ হয়ে উঠবে। তোমার মাথায় যন্ত্রণা হচ্ছে আমি জানি, তুমি এই বড়িটা খেয়ে ফেলো, প্লিজ প্লিজ, অ্যান্ড বি স্টিল। মেয়েটি যেন অকস্মাৎ স্তব্ধ হয়ে গেছে, তার দিকে বিচিত্র দৃষ্টিতে তাকিয়ে আছে। কৃষ্ণস্বামী ব্যাগটা খুলতে খুলতে আবৃত্তির সুর এনে বলেই চললেন, পেশেন্স ইউ ইয়াং রোজ লিভড মেড, পেশেন্স প্লিজ। শেক্সপিয়ারের ওথেলো নাটকের অংশ আবৃত্তি করছিলেন, এক্ষেত্রে খেটে গেছে। অফিসারটি হেসে উঠল, হে ডগ, ইউ আর এ পোয়েট, আর দ্যাটস ফাইন। মেয়েটি ক্লান্ত হয়ে চোখ বুজে শুয়েছে এরই মধ্যে, কিন্তু তার মসৃণ ললাটে কয়েকটি রেখা বিস্ময়ের বা প্রশ্নের কুঞ্চনে পুষ্ট হয়ে জেগে উঠেছে। চোখের কোণে কালো দাগ, জীবনে অমিতাচারের রথে চাকার দাগের মতো। নাও খেয়ে ফেলো। একটা পিল বের করে কৃষ্ণস্বামী ডাকলেন। বড়িটা খেয়ে মেয়েটি উঠে বসলো, বলল, নো, নেভার, সে হতে পারে না, তুমিই নো। তারপর হাত বাড়িয়ে অফিসারকে বলল, স্মোক প্লিজ। নেলপালিশ লাগানো আঙুলের ডগায় নিকোটিনের দাগ। অফিসারটি সোৎসায় বলে উঠল, নাও শি ইজ ওকে, টেক ইট, গেট অফ ইউ মানি হানি, হিয়ার ইজ ফায়ার। সে সিগারেট দিল মেয়েটিকে এবং লাইটারটা জেলে ধরিয়ে দিল সিগারেটটা। তারপর কৃষ্ণস্বামীর দিকে চেয়ে বলল, ও ঠিক হয়ে গেছে ডক, ওকে, আমরা এবার যাব, অনেক ধন্যবাদ তোমাকে, এই নাও। খান দুয়েক 10 টাকার নোট বের করে ধরল। কৃষ্ণস্বামী বলল, অনেক ধন্যবাদ, কিন্তু মাফ করো আমাকে, এটা আমার ধর্ম, এটা আমার ঈশ্বরোপাসনা, কায়েস্টের নামে তোমাকে অনুরোধ করছি। মেয়েটি স্থির বিস্ফারিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে এবং অক্লান্তভাবে সিগারেট টেনে ধোঁয়া ছেড়ে চলেছে। মুখ ফিরিয়ে নিলেন কৃষ্ণস্বামী। জীবনের বন্ধ করা ঘরে যেন ভেতর থেকে ঘা পড়ছে, কে যেন মাথা ঠুকছে। গাড়িখানা গর্জন করে চলে গেল। বংশী বলল, মেয়েটা তাকাইয়া রয়েছে, দেখো বাবা। বাবা সাহেব, উয়ার নেশাটো ছুটায় দিলেন কি না, হেরে গেছে।